বিয়ের ১৩ বছর পর জানতে পারলাম আমার স্বামী পরনারীতে আসক্ত। সে রাতটা ছিল ঈদের রাত। সে বাইরে থেকে এসে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে ছিল। আর আমি খাবার গরম করে টেবিলে সাজিয়ে তাকে সালাম করার জন্য অপেক্ষা করছিলাম। কারণ প্রতি ঈদে তার পায়ে হাত দিয়ে সালাম করি, সেই ১৩টা বছর ধরে। রাত অনুমানিক ১২টা ৩০। আমি বসে আছি। একসময় হঠাৎ তার ফোনে রিং বেজে উঠল। দেখলাম আননোন নাম্বার। পিক করলাম না। আননোন নাম্বার দেখে রেখে দিতে যাব এমন সময় মেসেঞ্জারে টুং করে শব্দ হলো। সচরাচর আমি তার মেসেঞ্জার চেক করি না, কিন্তু সেই সময় ফোনটা যেহেতু হাতেই ধরা ছিল, মেসেজটা দেখার লোভ সামলাতে পারলাম না। যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার স্বামী ১২ বছর ধরে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িত। সেখানে সব লেখা আছে, তারা কবে কোথায় দেখা করেছে, তার দেওয়া গেঞ্জি পরে, আর আজ তার সাথে দেখা করে এসেছে। সবটাই লেখা আছে। আরেকটা কথা বলা হয়নি, আমরা ৪ বছর প্রেম করে পারিবারিক সম্মতিতে বিয়ে করি। আমাদের সংসারে ২টো সন্তান রয়েছে। আমি ও আমার স্বামী দুজনেই শিক্ষিত। আমি চাকরিজীবী, আমার স্বামী তেমন কিছু করে না। ফ্যামিলি বিজনেস দেখাশোনা করে। তার বাবার অঢেল সম্পত্তি ছিল। সে নেশাগ্রস্ত। নেশা করতে গিয়ে প্রায় ২ কোটি টাকার সম্পদ নষ্ট করে। যাই হোক, সন্তানের মুখের দিকে তাকিয়ে তার সবটাই মেনে নিয়েছিলাম। তাছাড়া প্রচণ্ড ভালোবাসতাম তাকে। ভাবলাম একসময় সে নেশার জগৎ থেকে ফিরে আসবে। কিন্তু এখন দেখছি একটা মেয়ের সাথেও জড়িত। মেয়েটি একজন মাদক ব্যবসায়ী, সেই সাথে একটা প্রাইভেট ক্লিনিকের আয়া। অনেক সময় এসে বলতো আমাকে এই মেয়ের কথা, কিন্তু স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা ছিল বলে কোনোদিন বিশ্বাস করিনি। যাই হোক, বাস্তব নির্মম সত্যিটা আজ আমার সামনে। যেটা ভয় পেতাম সেটাই হলো। তারপর আমি কি করলাম আমি তারপর আমি কি করলাম আমি তার ফোনটা যথাস্থানে রেখে দিলাম। সে ওয়াশরুম থেকে বের হলে তাকে খেতে দিলাম। আমি তেমন কিছু খেলাম না। তার খাওয়া শেষ হলে তাকে রুমে ডাকলাম। বললাম, তোমাকে কিছু বলতে চাই। সত্যি সত্যি উত্তর দেবে, কোনো কিছু অস্বীকার করবে না, কারণ আমি সব কিছু জানি। সে বলল, বলো। আমি বললাম, কোনো মেয়ের সাথে কি তোমার সম্পর্ক আছে? আমি তখন কেবল আল্লাহকে ডাকছিলাম, যেন বলে সব মিথ্যা, কারণ তার মুখ থেকে এটা আমি সহ্য করতে পারবো না। সে বলে, হ্যাঁ আছে, তবে আজকের পর থেকে আর থাকবে না। আশ্চর্য হয়ে গেলাম, কী রকম অবলীলায় সে স্বীকার করে নিল। আমার পায়ের তলার মাটি সরে গেল। কোনো মতে জিজ্ঞেস করলাম, আজ থেকে ঠিক করো, ঠিক ১২ বছর আগে তোমার ফোনে একটা মেয়ের মেসেজ দেখেছিলাম, সেই মেয়েটাই কি না? সে বলল, হ্যাঁ সেই মেয়েটাই। আমার চারদিক অন্ধকার হয়ে গেল। নিজেকে কোনো মতেই সামলাতে পারলাম না। তবুও যতটা সম্ভব ঠান্ডা হয়ে তার ফোনটা নিয়ে তার সামনে মেয়েটাকে ফোন দিলাম। যখন রাত প্রায় ২টা বাজে, রিং হতে ও পাশ থেকে একটা ছেলে ফোন ধরল। বললাম, এটা কি নাদিয়ার নাম্বার? লোকটা বলল, হ্যাঁ। বললাম, আপনি কে? বলল, আমি তার স্বামী। বললাম, আপনি কি জানেন আপনার বউ একজনের সাথে প্রেম করে, নাকি নিজের বউকে বিক্রি করে দিয়েছেন? লোকটা বলল, কি যা তা বলছেন? এটা বলতেই আমার হাজব্যান্ড আমার হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মেরে ভেঙে চুরমার করে ফেলল, আর আমাকে 2টা লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। আমি কিছু না বলে আস্তে করে রুম থেকে বের হয়ে আসলাম। চলে গেলাম রান্নাঘরের দিকে। সে সময় মনে হয় কাঁদতে ভুলে গিয়েছিলাম। বুকটা পাথর, দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। মনে পড়তে লাগলো সেই সব পুরনো দিনের কথা। সে সময় কলেজে পড়তাম। আমি শহরে কলেজের হোস্টেলে থাকতাম। খালাতো ভাইয়ের ফ্রেন্ড ছিল সে। সেখান থেকেই পরিচয়। 4 বছর প্রেম। একটা দিনও আমাকে দেখে থাকতে পারতো না। প্রতিদিন দেখা হতো আমাদের। কলেজ ছুটি হলে আমি গ্রামের বাড়ি গেলে আমাকে বাসা পর্যন্ত রেখে আসতো। মাঝে মাঝে আমাকে এক নজর দেখার জন্য আমাদের গ্রামের বাড়িতে ছুটে যেত 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এক সময় দেখলাম দুজন দুজনকে ছেড়ে থাকতে পারছি না। পারিবারিক সম্মতিতে হঠাৎ করে বিয়ে হয়ে গেল। দুজনের মতো সুখী কেউ ছিল না সেদিন। এই 13টা বছরে
আমি একটা দিনও তাকে ছাড়া ঘুমাইনি। আমি বাবার বাসায় যেতাম না, গেলে দুদিন থেকেই চলে আসতাম, কারণ তার হাতটা ছিল আমার বালিশ। তার বুকে মাথা না রাখলে কিছুতেই ঘুম আসতো না। সে রাত করে বাসায় ফিরত, আমি তার জন্য বসে থাকতাম। সে আসলে সে আসলে একসাথে খেতাম। আমার দুটো বাচ্চাই সিজারিয়ান। ওটিতে ঢোকার আগ মুহূর্তে তার সে কি কান্না! এই 13টা বছরে আমাকে কোনোদিন অবহেলা করেনি। আমি যা চেয়েছি তাই এনে দিয়েছে। আমি যা করতে বলেছি তাই করেছে। খারাপ অভ্যাস ওই একটাই ছিল, মাদকাসক্তি। বোঝাতাম তাকে, ভেবেছিলাম সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি সারাক্ষণ আমার বাচ্চা আর সংসার নিয়ে ব্যস্ত থাকতাম। সংসারের প্রতি তার কোনোদিনও মনোযোগ ছিল না। বাজার করা থেকে রান্না করা, সংসার সামলানো, বাচ্চাদের স্কুল, সবটাই আমাকে একাই সামলাতে হতো। তবুও ভালো ছিলাম, সুখী ছিলাম। বাসার প্রত্যেকটা কেনা কোনা আমার নিজ হাতে সাজানো। আমার সেই ভালোবাসার মানুষটা কি করে আমার সাথে প্রতারণা করতে পারলো? যাকে ছাড়া আমি আমার জীবনের একটা দিনও কল্পনা করতে পারি না, সে শুধুই ঠকিয়ে এসেছে আমাকে। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মৃত্যুর পথ বেছে নিলাম। অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়লাম। তারপর দরজা ভেঙে আমার হাজবেন্ড আমার গলা থেকে পেঁচানো ওড়না খুলে আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। আমি 2 সপ্তাহ কানে শুনতে পাইনি। সেদিন সে আমাকে সরি বা জড়িয়ে ধরে থাপ্পড় কেন মারলো তা আমার আজ বোধগম্য নয়। কান্নাটা ছিটকে বের হতে চাইল, কিন্তু আটকে যাচ্ছিল, হয়তোবা অপমান আর অভিমানের চাপে। শুধু 2 চোখ দিয়ে অশ্রু আর বুক থেকে হেঁচকি উঠে আসছিল। যাই হোক, দরজা ভাঙার শব্দে আমার শাশুড়ি আর আমার 5 বছরের ছোট বাচ্চাটা জেগে গেল। আমার বাচ্চাটা জেগেই কান্না শুরু করে দিল। বাচ্চার কান্না দেখে বুকে জড়িয়ে নিলাম। শাশুড়ি সব শুনে কিছুক্ষণ থ হয়ে বসে থাকলো। তারপর আমাকে ছেলের পক্ষ হয়ে বোঝাতে শুরু করলো। বলল, বাচ্চা কাঁদছে, তাকে নিয়ে শুয়ে পড়ো। প্রায় ভোর হয়ে আসলো। শুয়ে পড়লাম। সেদিন থেকে আমার খাওয়া, ঘুম সব কোথায় যেন হারিয়ে গেল। আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, আর সে মেয়ে একজন অশিক্ষিত আয়া। আমি কি করে এত বড় অপমান সহ্য করব? তাকে সারাক্ষণ জিজ্ঞেস করতে লাগলাম, সেই মেয়ের সাথে তোমার কত দূর সম্পর্ক? কি করেছো তার সাথে? কতবার তার হাত ধরেছ? কতবার তাকে জড়িয়ে ধরেছ? কতবার তাকে ফোন করতে? তাকে কি কি গিফট করেছো? কোথায় কোথায় দেখা করেছো? কোন কোন রেস্টুরেন্টে দেখা করেছো? কোন পার্কে বসেছো? তাকে কতবার ভালোবাসি বলেছো? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলাম সারাক্ষণ। সে আমার প্রতি বিরক্ত হতে লাগলো আস্তে আস্তে, আর আমি ধীরে ধীরে মানসিক রোগী হতে লাগলাম। একদিন আমার এক আত্মীয় মারা যায়। আমার আব্বু আম্মু ভাই বোন বাসায় আসলো। সেদিন রাতে সে বাহির থেকে আসলে আমি তাকে বললাম, আমি ওই মেয়ের সাথে কথা বলতে চাই, আমি ওই মেয়ের কাছে যেতে চাই। সে বলল, ওই মেয়ের কাছে গেলে তোমাকে সতীনের সংসার করতে হবে। তা শুনে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আবারও দরজা বন্ধ করে আমার নিজের গায়ে আমি নিজে আগুন ধরিয়ে দিলাম। আবারও আমাকে দরজা ভেঙে বের করলো, গায়ে পানি ঢেলে আগুন ঢাললো, কিন্তু আমাকে ওই অবস্থায় রেখে সে বাসা থেকে বেরিয়ে গেল। আমার শাশুড়ি আমাকে বলল, তোমার প্রতিদিনের নাটক আর ভালো লাগে না, তোমার জন্য আমার ছেলে বাসা থেকে বেরিয়ে গেল। যাও, যেখান থেকে পারো আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো। রাত তখন 1টা বাজে। আমার ছোট ননদ, তার জামাই, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি আরও অনেকে বাসায় চলে আসলো। আমার ছোট ননদ সবার সামনে আমাকে বলল, ছেলেরা 10 জনের সাথে প্রেম করলে কিছু হয় না, কিন্তু মেয়ে মানুষ স্বামীর সাথে ঝগড়া করলে তাকে বলে বেশ্যা। আমি রীতিমতো হিজাবি, অথচ আমার ননদ আমাকে বানিয়ে দিল বেশ্যা। যাই হোক, সেই রাতেই শ্বশুরবাড়ির কথা মতো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম তাকে খুঁজতে। তার কিছু ফ্রেন্ডের কাছে ফোন করে তার খোঁজ পেলাম। সে কিছুতেই বাসায় আসবে না। তাকে সরি বলে বললাম, আর ওই মেয়েকে নিয়ে কোনো কথা বলবো না, বাসায় চলো। অনেক বুঝিয়ে রাত প্রায় 2টায় বাসায় নিয়ে আসলাম। সব আত্মীয় স্বজন বোঝাতে লাগলো, কি করবা, 2টো সন্তান আছে,
তাদের মুখের দিকে তাকিয়ে সব মেনে নাও, বাচ্চা দুটোকে মানুষ করো। আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম। সব কিছু আগের মতো, সংসার, বাচ্চা, তাদের স্কুল, কিন্তু ভেতরের আগুনটা কিছুতেই নেভে না। একদিন ডিসিশন নিলাম, তার সাথে আর থাকবো না, শুধু নিজের সার্টিফিকেটগুলো নিয়ে এই বাসা থেকে চলে যাব। তার বাচ্চাদের সে একা মানুষ করুক, এটাই তার শাস্তি। কিন্তু আমি মা, বাচ্চাদের ছেড়ে যাব ভাবতেই দু চোখ জলে ভরে আসে। সিদ্ধান্ত নিলাম, ছোট বাচ্চাটাকে সাথে নেব। ঢাকায় আমার এক ফ্রেন্ড থাকে, আপাতত তার বাসায় কয়েকটা দিন থেকে একটা চাকরি জোগাড় করে নেব। একটা ছোট্ট ব্যাগ, আমার সার্টিফিকেট আর আমার ছোট বাচ্চা, এসব নিয়েই রওনা হলাম অজানা পথের উদ্দেশ্যে। আমি কাউকে কিছু না বলে আমার 5 বছরের বাচ্চাকে নিয়ে ঢাকার বাসে উঠে পড়লাম। বাসে ওঠার কিছুক্ষণ পরেই আবার কল আসতে লাগলো। ফোনটা কিছু সময় অফ করে রাখলাম। শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, আজ থেকে আমি কারো নই, কেউ আমাকে খুঁজবে না। কিন্তু আমার বাচ্চাটা গাড়িতে ওঠার পর থেকেই কাঁদতে লাগলো, বারবার জিজ্ঞেস করতে লাগলো, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বললাম, আমরা বেড়াতে যাচ্ছি। সে বলতে লাগলো, আমি যাব না, আমি বাসায় যাব, আমার আব্বুর কাছে যাব, আমার দাদির কাছে যাব, আমি আমার ভাইয়ার সাথে খেলবো। ওর কান্না দেখে আমিও চোখের পানি আটকাতে পারলাম না। কাঁদতে কাঁদতে এক সময় আমার ছেলে ঘুমিয়ে পড়ল। ফোনটা খুললাম, সবাই কল করছে, আব্বু, আম্মু, ভাই, বোন, শাশুড়ি, হাজবেন্ড। কারো ফোন পিক করলাম না, বারবার কল দিয়েই যাচ্ছে। শুধু ছোট বোনের ফোনটা রিসিভ করে বলে দিলাম, আমি ভালো আছি, আব্বু আম্মুকে টেনশন করতে নিষেধ করিস। তার এত বড় অন্যায় মেনে নিয়ে তার সাথে তার বাসায় থাকা সম্ভব না বলে লাইনটা কেটে দিলাম। সারাটা রাস্তা চোখের পানিটা আটকাতে পারলাম না। বাসের লোকজন বারবার ঘুরে তাকাচ্ছে আর চোখে, তবুও নিজেকে সামলাতে পারছি না। মনের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। নিজের তিল তিল করে সাজানো সংসার, ভালোবাসার মানুষ, যাকে ছাড়া আমার ঘুম আসে না, তাকে ছেড়ে আমার আরেকটা সন্তান, তাকে ছেড়ে আমি থাকবো কি করে? তবুও আর কোনো কম্প্রোমাইজ নয়, কিছুতেই তার বাসায় ফিরবো না আমি। ঢাকায় পৌঁছে ফ্রেন্ডকে বললাম, কিছুদিন থাকবো, একটা চাকরি জোগাড় করে দিতে হবে। সে হেসে বলল, তা তোমার যতদিন মন চায় থাকো, অভিমান কমলে চলে যেও। কিন্তু সমস্যায় পড়লাম আমার বাচ্চাকে নিয়ে। সে কেঁদেই চলেছে একইভাবে, কিছুতেই থাকবে না এখানে। সারাটা দিন কাঁদলো, কিছুই খাওয়াতে পারলাম না, একটানা কেঁদে যাচ্ছে। কী করব কিছুই বুঝতে পারছি না। বিকেলের দিকে আমার বাচ্চার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে পড়ল। আমি ভয় পেয়ে গেলাম। মনে হতে লাগলো, আমি কি নিজের জেদ বজায় রাখতে আমার ছোট বাচ্চার কচি মনে খুব বেশি আঘাত দিয়ে ফেলেছি? নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো। এদিকে সবাই অনবরত কল করেই চলেছে। আমার হাজবেন্ড মেসেজ দিয়েছে, তুমি ফিরে এসো, তুমি ছোট বাচ্চাকে নিয়ে কোথায় গিয়েছো? তুমি যা বলবে তাই হবে, তুমি ফিরে এসো, আর না হয় বলো কোথায় আছো, আমি নিতে আসছি। এদিকে সন্ধে হতেই আমার বাচ্চা নিস্তেজ নিস্তেজ হতে থাকলো। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল, বাচ্চা যা চায় তাই করুন, তা না হলে মারাত্মক ক্ষতি হতে পারে। মা হয়তো দুনিয়ার সবচেয়ে বেহায়া প্রাণী। বাচ্চাকে বললাম, চলো বাবা, আমরা এখনই বাসায় ফিরে যাব। সেদিনই রাতে বাসে উঠে পরদিন ভোরে বাসায় ফিরে আসলাম। আবার সব কিছু আগের মতোই চলতে লাগলো। বাচ্চা, সংসার, বাচ্চাদের স্কুল, সব কিছু আগের মতোই। এর মাঝে পেরিয়ে গেল কয়েক সপ্তাহ, কিন্তু আমি কিছুতেই স্বাভাবিক হতে পারলাম না। একদিন রাতে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি ওই মেয়েটাকে ভালোবাসো? সে বলল, ভালোবাসতাম হয়তো। বললাম, তাকে চিঠি লিখতে? বলল, লিখেছি কয়েকটা। বললাম, কি লিখতে? ভালোবাসি? বলল, হ্যাঁ, এমনটাই লিখতাম। বললাম, তাকে জড়িয়ে ধরেছ? বলল, ধরেছি কয়েকবার। তার এসব শুনে আমি নিজেকে সামলাতে পারলাম না। আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এক সময় অজ্ঞান হয়ে গেলাম। সকালে জ্ঞান ফিরলে সিদ্ধান্ত নিলাম মেয়েটার সাথে দেখা করব। সেদিনই দুপুরে আমার এক দেবরকে সাথে নিয়ে মেয়েটা যে ক্লিনিকে চাকরি করে সেখানে গেলাম। প্রথমে মেয়েটি আমার সাথে দেখা করতে চায়নি, পরে রাজি হলো। মেয়েটিকে দেখে আরও অবাক হলাম। আমার হাজবেন্ড
যে কিনা মাশাল্লাহ লম্বা, স্মার্ট, হ্যান্ডসাম, এক কথায় সুন্দর, সুপুরুষ। সে কিনা এরকম কুচকুচে কালো খাটো একটা মেয়ের সাথে প্রেম করছে 12টা বছর ধরে। ছি! শুনেছি মেয়েটার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, মেয়েটাকে বাড়ি বানিয়ে দিয়েছে, ছেলের পড়ার খরচ সে দেয়, এমনকি মেয়েটার স্বামীকে হাতে রাখতে একটা অটোরিকশাও কিনে দিয়েছে। যাই হোক, মেয়েটাকে ডেকে বললাম, দেখো, আমার হাজবেন্ডের মতো লোকেরা তোমাদের মতো মেয়েদের কখনো বিয়ে করে ঘরে তুলবে না, শুধু তোমাদের ইউজ করবে। আর তুমি কেন আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক রাখছো তা আমি খুব ভালোভাবে বুঝি। তোমার যত টাকা লাগে আমি দেব, তোমার সংসারের সব খরচ আমি দেব, তোমার ছেলের পড়ার খরচও আমি দেব, তোমার যখন যা লাগবে আমি দেব। আমি হাত জোর করে মিনতি করছি, তুমি আমার স্বামীর আমার জীবন থেকে সরে যাও, কারণ আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি, তাকে ছেড়ে আমি থাকতে পারবো না। মেয়েটি হেসে বলল, আপনার টাকা আমার লাগবে না, পারলে নিজের স্বামীকে বেঁধে রাখেন। আর একটা কথা, আমি ইচ্ছে করলে আজই আপনার স্বামীকে বিয়ে করতে পারি। আপনার স্বামী আমাকে বিয়ে করতে বাধ্য, কিন্তু আমি তা করব না, কারণ আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, আর আমি তাকে নিয়েই থাকতে চাই। শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। হে আল্লাহ, তুমি তোমার জমিনের মাটি একটু ফাঁক করে দাও, আমি তোমার জমিনে ঢুকে যাই। ঘরের মাঝে ঘোরের মাঝেই বাসায় চলে আসলাম। ভাবলাম এ জীবনের কোনো মূল্য নেই, এতটা সহ্য ক্ষমতা আমার নেই। আমার কাছে পৃথিবীটা অর্থহীন মনে হলো। আবারও সুইসাইড করার সিদ্ধান্ত নিলাম। সেদিন রাতে 30টা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। আস্তে আস্তে আমার শরীরটা নিস্তেজ হতে লাগলো। দু চোখ বন্ধ হয়ে আসলো। শুধু আমার দুটো সন্তানের মুখ চোখের সামনে ভাসতে লাগলো। হঠাৎ মনে হলো, আমি যদি আজ মরে যাই, কে দেখবে আমার সন্তানদের? আমার ভাই তখন বাসায় ছিল। কোনো রকমে তাকে ইশারায় ডেকে বললাম, আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি, কি করব এখন? তারপর কি হলো জানি না। 2 দিন পর চোখ মেলে দেখলাম আমি হাসপাতালে। হাসলাম, মনে মনে বেঁচে আছি এখনো। আমার 2 সন্তানকে দেখতে চাইলাম, তারা সামনে আসলে বুকে জড়ালাম। আবার সেই বাসায় ফিরে আসলাম। আব্বু আম্মু অনেকবার তাদের বাসায় নিয়ে যেতে চাইল, আমি যেতে চাইতাম না, কারণ তাকে ছেড়ে আমি থাকতে পারবো না। কিন্তু আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়লাম। কোনো খাবার গলা দিয়ে নামতো না, আর 2 চোখের ঘুম হারিয়ে গেল। সংসারের প্রতি, বাচ্চাদের প্রতি সব আকর্ষণ হারিয়ে গেল। কিছুই ভালো লাগে না, রান্না করি না, বাচ্চাদের দেখি না। বেশিরভাগ সময় ওরা হোটেল থেকে খাবার কিনে খায়। বাচ্চার পড়া দেখি না, পরীক্ষার রেজাল্ট খারাপ করতে লাগলো বাচ্চারা। ধীরে ধীরে আমি মানসিক ভারসাম্য হারাতে লাগলাম। মেডিসিনের ডাক্তার, মানসিক ডাক্তার, কোনোটাই বাদ থাকলো না। এই ডাক্তার ওই ডাক্তার, কোনো ডাক্তারই বাদ থাকলো না। কিন্তু হায়, কোনো ডাক্তার আমাকে সুস্থ করতে পারলো না। কোনো ডাক্তারই কড়া কড়া ঘুমের ওষুধ দিয়ে আমাকে চোখে ঘুম এনে দিতে পারলো না, আমাকে খাওয়াতে পারলো না। আমি আরও অসুস্থ হয়ে পড়লাম, বিছানা থেকে নামতে পারতাম না। আরও বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। শুধু এটুকু খুব ভালো মতো মনে পড়ছে। ডাক্তার জিজ্ঞেস করতো, তোমার কি হয়েছে মা, বলো তো? আমি বলতে বলতে কেঁদে ফেলতাম, আর আমার সাথে সাথে ডাক্তারের চোখের পানি আটকাতে পারতো না। এভাবে কেটে গেল কয়েক মাস। আমার হাজবেন্ড আমাকে নানাভাবে সুস্থ করার চেষ্টা করতো, বাইরে নিয়ে যেত। সেসব আমি পছন্দ করতাম, যেমন গভীর রাতে নদীর ধারে যাওয়া, ফুটপাতের দোকানে বসে চা খাওয়া, রাস্তায় দাঁড়িয়ে থেকে ফুচকা খাওয়ানো। কিন্তু কোনো কিছুতেই আমার মন ফেরাতে পারলো না। তাকে আজও প্রচণ্ড ভালোবাসি, কিন্তু তার কাছে যেতে গা ঘিন ঘিন করতো। তার মুখের দিকে তাকালে ওই মেয়েটার মুখ ভেসে উঠত। ঠিক এমন একটা অবস্থা আমার সমবয়সী একজন দেবর ছিল। সে মাঝে মাঝে আসতো, খুব মজার মানুষ ছিল, আমার বাচ্চাদের খুব ভালোবাসতো। ও খুব সহজেই মানুষকে হাসাতে পারত। তাই একদিন আমার হাজবেন্ড ওকে বলল, তোর ভাবি তো কারোর সাথে তেমন কথা বলে না, দেখ তো তুই গিয়ে হাসাতে পারিস কিনা। ও আমার রুমে গেল, আমার সাথে অনেক কথা বলল। কেন যেন ওর সাথে কথা বলে মনটা অনেক হালকা হয়ে গেল। আমাকে অনেক বোঝালো, বলল, ভাবি, ভাইয়া শুধু আপনাকেই ভালোবাসে, ওই মেয়ের বাসায় আমরাও যেতাম, আপনি সব ভুলে যান তো,
শুধু শুধু ভাইয়াকে ভুল বুঝছেন। ছেলেটার কথা মনে হলো, একটু জোর আসলো। আমি মাঝে মাঝে ছেলেটার সাথে ফোনে কথা বলতাম। আমাকে হাসাতে পারতো, ওর কথায় আমি হাসতাম। ও এসে আমাকে খাইয়ে যেত। ফোন করে বলতো, ভাবি আজ কি রান্না করেছেন? আমি খেতে আসছি। বাধ্য হয়ে আমাকে রান্না করতে হতো। আমাকে ছাড়া খাবার টেবিলে বসতো না। আমার হাজবেন্ড, সে, আমি, আমার বাচ্চারা একসাথে খেতাম। তাকে সাথে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যেতাম। ছেলেটার খুব ভালো একটা গুণ ছিল, কথায় কথায় যে কোনো মানুষকে হাসাতে পারতো। ও আস্তে আস্তে আমাদের পরিবারের একজন হয়ে উঠল। মাঝে মাঝে এমন হতো, রাত 1টা বাজে, আমি খাচ্ছি না, আমার হাজবেন্ড তাকে তার বাসা থেকে তুলে নিয়ে আসতো। সে আমাকে খাইয়ে তার বাসায় ফিরতো। আমার হাজবেন্ড তাকে মাঝে মাঝে বাসায় পাঠাতো, বলতো, তোর ভাবিকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আয়। যখন দেখতো আমি চুপচাপ বসে আছি, তখনই ওর ফোনটা ধরিয়ে দিত আমার কানে। সে যেন ডাক্তারের মতো আমার চিকিৎসা শুরু করলো। আমি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতে লাগলাম। বড় বড় ডাক্তাররা যেটা পারলো না, সেই ছেলে আমার আমার জীবনে ফেরিস্তা হয়ে এসে আমাকে একটু একটু করে আমার স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সাহায্য করতে লাগলো। আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এর মাঝে 5-6 বছর, 6 মাস কেটে গেল। কিন্তু আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সেটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। সে সময় আমার মাঝে চরম প্রতিশোধ নেবার প্রবণতা জেগে উঠল। সিদ্ধান্ত নিলাম, যে আগুনটা আমার বুকে দাউ দাউ করে জ্বলছে, সেই আগুন আমিও তার বুকে জ্বালিয়ে দেব। আমি সেই ছেলেটার সাথে আলোচনা করলাম। বললাম, আমার সাথে তোমাকে একটা নাটক করতে হবে, প্রেমের নাটক। আমি সেই দিন শান্তি পাবো, যেদিন আমার হাজবেন্ডকে কেউ বলবে, তোমার বউ পরকীয়া করছে। ছেলেটি প্রথমে কিছুতেই রাজি হলো না, পরে আমার অনেক রিকোয়েস্টে রাজি হলো। ও বলে রাখা ভালো, ছেলেটা বিবাহিত। শুধু 1টা মাস আমি ওর সাথে বিভিন্ন রেস্টুরেন্টে বসতাম, একসাথে সময় কাটাতাম, ফোনে কথা বলতাম, আমার হাজবেন্ডকে দেখিয়ে দেখিয়ে ইমুতে কথা বলতাম ভিডিও কলে। কিন্তু সবটাই ছিল সাজানো নাটক। তার সাথে কিছু সেলফি তুললাম, আর সেগুলো আমার হাজবেন্ডের মেসেঞ্জারে পাঠাতে বলতাম। আমার হাজবেন্ডকে তার ফ্রেন্ডরা এসে বলতে লাগলো, তোমার বউ পরকীয়া করছে। প্রথম প্রথম সে তাদের কথা বিশ্বাস করতো না, কিন্তু আস্তে আস্তে বিশ্বাস করতে লাগলো। আমি যখন দেখলাম আমি আমার পরিকল্পনায় সাকসেস, তখন সবটা আমার হাজবেন্ডকে খুলে বললাম। বললাম, বুঝতে পারছো তো কতটা কষ্ট, কতটা যন্ত্রণা হয়, বুকের ভেতর কতটা আগুন জ্বলে। কিন্তু আমার হাজবেন্ডকে আর কিছুতেই আমাকে বিশ্বাস করাতে পারলাম না। আমার শ্বশুরবাড়ির লোকজন বলতে লাগলো, এই মেয়েকে নিয়ে আর সংসার করতে পারবে না, সে এখন খারাপ মেয়ে, তাকে ডিভোর্স দিয়ে দে, তোকে আরও সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব, আর অনেক টাকাও পাবো। তাদের কথায় আমার হাজবেন্ড আমাকে বাসা থেকে বের করে দিল। আমার ছোট ছোট বাচ্চা দুটোকেও দিল না আমাকে। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি নিলাম, খুবই সামান্য বেতনে। আব্বু আম্মু বলতো, বাসায় চলে আয়। আমি রাজি হলাম না। বললাম, এখানে থাকলে আমি আমার সন্তানদের কাছাকাছি থাকতে পারি। আমি তাদের স্কুল গিয়ে, কোচিংয়ে গিয়ে দেখে আসতাম। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আমার হাজবেন্ডকেও দেখতে যেতাম। তাকে 2 দিন না দেখে থাকতে পারতাম না। আমার বাচ্চারা দেখা হলে বলতো, আম্মু তোমার জন্য ওরা। আব্বু আর দাদি আমাদেরও কাঁদতেও দেয় না, আমরা লুকিয়ে লুকিয়ে কাঁদি। কথাটা শুনে বুক ফেটে যেত। বেহায়ার মতো ফোন করে বলতাম, আমি কিছু করিনি, প্লিজ আমাকে বাসায় আসতে দাও। আমি কাজের মেয়ের মতো থাকবো, তবু আমার সন্তানদের কাছে থাকতে দাও। সে বলল, এক শর্তে বাসায় ঢুকতে পারবে। ওই ছেলেকে সবার সামনে তার গালে চড় মারতে হবে, আর তার নামে থানায় কেস করতে হবে, মামলা দিতে হবে। সে তোমাকে ডিভোর্স দেবে, আর 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এটাও বলতে হবে। সে তোমাকে ডিস্টার্ব করে, আর 2 লাখ টাকা হাতিয়ে নিয়েছে, এটাও বলতে হবে। আমি মা, আমি বেহায়া মা, সবচেয়ে বেহায়া প্রাণী হলো মা। সন্তানের মুখের দিকে তাকিয়ে বললাম, তোমার সব শর্ত মানব, আমাকে আমার সন্তানদের কাছে যেতে দাও প্লিজ। যদিও নিজের মাঝে অপরাধবোধ কাজ করছিল, কারণ সেই ছেলের তো কোনো দোষ ছিল না। সে যা করছে আমার কথাই করেছে। বড় কথা, সে আমাকে নতুন জীবন দান করেছে। আমি কি তার এত বড় ক্ষতি করব? এখানে আরেকটা কথা বলি,
আমার হাজবেন্ড বর্তমান ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতা। তার একটা কথায় সব হয়। সে রাত ২টায় আমাকে নিকটবর্তী থানায় নিয়ে গেল। আর যেতে যেতে বলল, তুমি কিছু বলবে না, শুধু একটা সাদা কাগজে সই করবে। থানায় গিয়ে আমাকে সাদা কাগজে সই করতে বলা হলে আমি বললাম, না, আমি কোনো সাদা কাগজে সই করব না। কী লেখা আছে আমি পড়ব, তবেই সই করব। এটা শুনে থানার ওসি আমার সাথে একা কথা বলতে চাইল। আমার হাজবেন্ডকে রুম থেকে বের করে দিল। ওসি বলল, আপনি কি ওই ছেলের নামে মামলা করতে চান? বললাম না। বলল, ওই ছেলে কি আপনাকে ডিস্টার্ব করে, আপনার কাছে টাকা চায়? বললাম না। বললাম তাহলে বলল, তাহলে এত রাতে থানায় কেন এসেছেন? বললাম, আমার হাজবেন্ড আমাকে জোর করে নিয়ে এসেছে। তাছাড়া ওই ছেলের কোনো দোষ নেই। ও যা করেছে আমি করতে বলেছিলাম বলে করেছে। আমি ওসি ব- আমি আমি কেন তার বিরুদ্ধে মামলা করব? ওসি বলল, একে আপনি যেতে ওকে আপনি যেতে পারেন। কোনো মামলা না করেই বাসায় চলে আসলাম। আমার শাশুড়ি বলল, এই বাজে মেয়েকে কেন এখানে নিয়ে এলি? টাকা টাকা করে দিয়ে এখনই বিদায় করে দে। আমার হাজবেন্ড বলল, মা, আমি ওকে মারলে দোষ হবে, তুমি ওকে মারো। কালই ওর বাপ মাকে ডেকে বিদায় করে দেব। সব অপমান নীরবে সহ্য করে শুয়ে পড়লাম। পরদিন সকালে আমার আব্বু আম্মু আসলো। তারা অকথ্য ভাষায় আমার আব্বু আম্মুকে অপমান করলো। আব্বু বলল, আর কত অপমান সইবি, বাসায় চল। বললাম, যত অপমান করুক, আমার সন্তানদের ছেড়ে আমি কোথাও যাব না। আমার হাজবেন্ড বলল, নিয়ে যান আপনাদের মেয়েকে, এরকম চরিত্রহীনের কোনো জায়গা নেই আমার বাসায়। আবার আমাকে বাসা থেকে বের করে দিল। আমি আবার আমি আমার এক আত্মীয়ের বাসায় থাকতে লাগলাম। চুপ করে ফোন নিয়ে আমার বাচ্চারা ফোন দিত। আর আবার আমার পরীক্ষা, কে পড়াবে আমাকে? কষ্টে বুকটা ফেটে যেত। বেহায়া হয়ে ফোন দিয়ে বললাম, আমাকে একটা মাস তোমার বাসায় থাকতে দাও। আমার ছেলের পিএসসি পরীক্ষা, আমাকে ওর খুব দরকার। আমি তোমার জন্য তোমার আর মায়ের পায়ের তলায় পড়ে থাকবো। তবু আ- এ সময় আমার ছেলের জীবনটা নষ্ট করো না। সে কিছুতেই রাজি হলো না। তবুও আমি জোর করে শুধু আমার ছেলের জন্য বাসায় ঢুকে পড়লাম। তারা মা ছেলে আমার সাথে চরম দুর্ব্যবহার শুরু করলো। এদিকে বাসায় বিরিয়ানি রান্না করলো আমার শাশুড়ি। তার ২ মেয়ে জামাই আর ছেলেকে একা ডেকে খাওয়ালো। শাশুড়ি থাকতো অন্য ফ্লোরে। আমরা নিচতলায় থাকতাম। কিন্তু আমার সাথে কোনো কথা বলতো না, খেতেও বলল না, বা কোনো খাবারও পাঠালো না। আমি সেদিন কিছু খেলাম না। রাতে আমার আম্মু ফোন দিয়ে জিজ্ঞেস করলো, কি খেয়েছিস? শুনে কান্নাটা আটকাতে পারলাম না, বলে ফেললাম। কথাটা মনে করে আমার মা আজও কাঁদে। বলে, বাসায় কুকুর বিড়াল থাকলেও তো মানুষ খাইয়ে রাখে না। আর তারা তোকে না খাইয়ে রাখলো। মুখ বুজে পড়ে থাকলাম মুখ বুজে পড়ে থাকলাম শুধু ছেলের জন্য। ছেলের পরীক্ষা শেষ হলো। আবার মা ছেলে আমাকে বাসা থেকে বের বের করার পথ খুঁজতে লাগলো। একদিন সন্ধ্যায় হঠাৎ করে হুইল উঠলো আমার নাকি মোবাইল বিল ৬,০০০ টাকা। এটা কি করে সম্ভব? বলতে আমার হাজবেন্ড আমার মুখে নাকি ঘুষি মারতে লাগলো। আমার নাক মুখ ফেটে রক্ত বের হতে লাগলো। আমি চিৎকার করে কাঁদতেই পাড়ার মানুষ অনেকেই এসে গেল। আমার শাশুড়ি বলতে লাগলো, কি এমন মেরেছে আমার ছেলে, তোমার হাত পা তো ভাঙেনি? তারপর আমার আর কোনো জ্ঞান ছিল না। পরদিন দেখলাম আমি হাসপাতালে। চোখ মেলে দেখলাম আম্মুরা আসছে। হাসপাতাল থেকে আম্মুদের বাসায় নিয়ে চলে গেল। বাসায় গিয়ে সবাই ডিভোর্সের জন্য প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু আমি তাদের কোনো সমস্যা না শুনেই আমার হাজবেন্ডের বাসায় চলে আসলাম। সে শর্ত আরোপ করলো, আমাকে বাসায় বন্দি থাকতে হবে। মোবাইল
মোবাইল ব্যবহার করা যাবে না। স্কুলের চাকরি ছাড়তে হবে। আমার কোনো আত্মীয় স্বজন স্বজনের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না। আমার সন্তানের ভবিষ্যৎ ভেবে আর তাকে ছেড়ে থাকতে পারবো না। এটার জন্য তার সব শর্ত মেনে নিয়ে সবটুকু আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তার বেহায়া তার বাসায় শুধু আমার নতুন বউর জন্য পড়ে আছি। তার বাসায় যেখানে আমার কোনো স্বাধীনতা নেই। আমি তার আর তার মায়ের হুকুমের গোলাম মাত্র। তার মাঝে সুখ এতটুকুই, আমি আমার সন্তানদের কাছে আছি। শুধু ভাবি, এই এতটা বছরে তার কত শত অপরাধ আমি ক্ষমা করেছি, আর সে আমার 1 মাসের একটা নাটক মেনে নিতে পারে না। এটাই হয়তো একজন পুরুষ ও নারীর পার্থক্য।